আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমি এখানে কিছু কালো জিরা পরিষ্কার করে নিচ্ছি। কালো জিরার মধ্যে এই যে সাদা সাদা কিছু ময়লা থাকে, সেগুলোকে বেছে নিচ্ছি। আসলে আমি এই কালো জিরাগুলোকে একবারে ভর্তা বানিয়ে 1 মাস যাতে খাওয়া যায় সেভাবেই আর কি রেডি করব। আর ভিডিওর মাধ্যমে সেই পদ্ধতিটাই আমার প্রিয় আপুদের সাথে আসলে শেয়ার করব। তো আমি কালো জিরাগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি আর একটু ঝাড়াও দিয়ে নিয়েছি। আর এখন ধোয়ার জন্য আমি কিন্তু একটা চালনি নিয়েছি। আর এই চালনিতে করে আমি কালো জিরাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নেব। তো আমি প্রথমে যেভাবে নিয়েছিলাম ওভাবে হচ্ছিল না, তো আমি নিচে একটা বাটি নিয়ে তারপর 4-5 বার পানি পাল্টে পাল্টে কিন্তু কালো জিরাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছড়ানো প্লেটে কালো জিরাগুলোকে খুব সুন্দর করে মেলে দেব আর রোদে শুকাতে দেব। কালো জিরাগুলোকে রোদ্রে দিয়ে এসেছি আর এখন রান্নাঘরের বিনের মধ্যে একটা পলিথিন দিয়ে নিচ্ছি। আগে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব, থালাবাটিগুলো সব ধোবো, তারপরে আমি রান্নার কাজ শুরু করব। তবে এখন রান্নাঘরে যে ময়লাগুলো হয়েছিল সেটা আমি বিনের মধ্যে দিয়ে দিলাম। আর রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আগেই। আমি রান্না করতে এলে রান্নাঘর কেন জানি না অনেক নোংরা হয়। আমার 2-3 বার রান্নার মধ্যেই ঝাড়ু দিতে হয়, নাহলে পায়ের সাথে এই ময়লাগুলো কিন্তু ঘরে চলে যায়। তো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, একদম গুছিয়ে কাজ করব, কোনো এলোমেলোভাবে কাজ করব না। তো ঝাড়ু দিয়ে ময়লাটাকে কিন্তু বিনের মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমি ঝাড়ুর মাঝখানে এরকমের কিন্তু একটা রশি ঝুলিয়ে রাখি। এতে করে ঝাড়ুটাকে কিন্তু ঝুলিয়ে রাখা যায়, ঝাড়ুর ফুলগুলো বাঁকা হয় না। আর এই যে সামনের দিকে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এতে করে ফুলের কাঠিগুলো কিন্তু সহজে ভেঙে যাবে না। আর এটাকে এখন আমি রান্নাঘরের দরজার পিছনে রাখবো। আর আমার বাসায় তো কলা সবসময় ঝুলিয়েই রাখা হয়। আপনাদের ভাইয়া কিন্তু পার্মানেন্টভাবে ঝুলানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। এই যে একটা রশির মাথায় একটু গিঁট দিয়ে দিয়েছে, শুধু ঝুলিয়ে রাখলেই হয়ে যায় কিন্তু। আর ঝাড়ুটাকে ঝুলিয়ে রাখার জন্য আমি কিন্তু রান্নাঘরের বারান্দার যে দরজাটা আছে সেটার পিছনে এই যে একটা হুক ঝুলিয়ে দিয়েছি। এই হুকের সাথে ঝাড়ুটাকে ঝুলিয়ে রাখলে ঝাড়ুর ফুলগুলো কিন্তু একদম বাঁকা হবে না। আর ঝাড়ুটা রাখার জন্য আমার বাড়তি কোনো জায়গাও কিন্তু লাগবে না। রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর থালাবাটিগুলোকেও ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন রান্না করার জন্য মাছ, তারপরে মশলা, তারপরে সবজি সব কিছু বের করে নেব। আজকে চিংড়ি মাছ রান্না করব, সেটাও বের করে নিয়েছি। আর এই যে ফ্রোজেন শালগম আর পেঁয়াজকলি রান্না করব, সেটাও বের করে নিয়েছি। এগুলো একটু বলতে থাকুক, এরই মধ্যে আমি অন্য কিছু কাজ করে নেব। এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপরে আমি একটা পলিথিন এভাবে দিয়ে রেখেছি। এটা একটু শক্ত ধরনের পলিথিন। আগে আমি এর ফ্রিজের উপরে এই যে নিচের যে জিন্স কাপড়টা আছে এটা দিতাম, কিন্তু এই কাপড়টা অনেক সহজে নোংরা হয়ে যায়। আর শুধু পলিথিন আবার ফ্রিজের উপরে থাকবে না, সেজন্য আমি একটু বুদ্ধি করে পলিথিন আর কাপড় একসাথে সেলাই করে আটকে দিয়েছি। আর মুখটাকে কিন্তু একটু পাইপিং দিয়ে দিয়েছি। এতে করে আমার দেখতেও একটু সুন্দর লাগে আর পরিষ্কার করতেও কিন্তু একটু সুবিধা হয়। এখন হয়েছে কি, এটার উপরে মাছি পড়েছিল, সেই মাছি মারার জন্য বিছনার ঝাড়ু দিয়ে যেই এটাকে বাড়ি দিয়েছে, এখান থেকে একটু ফেটে গিয়েছে। কেমন লাগে বলেন? এত কষ্ট করে শখ করে একটা জিনিস বানানোর পরে যদি সেটা এত সহজে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো আমি এখন এটাকে একটু টেপ দিয়ে এটাকে রিপেয়ার করার চেষ্টা করছি, যাতে এটা আমাকে বাদ দিতে না হয় আর আমি আরও কিছুদিন ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমি এত সহজেই বানাতে পারিনি। একটা পলিথিন কিন্তু কাপড়ের সাথে সেলাই করে আটকানো অনেক ঝামেলার। তো এখন টেপ দিয়ে নিয়েছি, এখন আরও বেশ কিছুদিন চলে যাবে। খাবার টেবিলটাকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আর খাবার টেবিলের উপরে এই রান্নাটা কিন্তু আমার নিজের হাতের বানানো। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা শীতের যে চাদরগুলো হয় সেই চাদর কেটে বানানো। আসলে আমার কাছে যেই সব জিনিস থাকে না, আমি সেগুলো নিয়ে কোনো হাই হুতাশ করি না। আমার হাতের কাছে যা থাকে তাই দিয়েই আমি কিন্তু কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সব কাজ শেষ করে রান্নাঘরে এসে পড়েছি। আর এই যে শালগমের তরকারিটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। তো সব মশলা দিয়ে দিয়েছি। আর কিছুটা চিংড়ি মাছ আগে একটু তেলে ভেজে তারপরে দিয়ে এখন হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
আর এই তরকারিটা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আজকে এই তরকারিটায় কিন্তু অনেক ঝাল বেশি হয়ে গিয়েছিল। আমি কিন্তু সবসময় খুব কম ঝাল দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি, কারণ আমার শ্বশুরাব্বা কিন্তু বেশি ঝাল খেতে পারেন না। তো আমার রান্নাবাড়া কিন্তু হয়ে গেছে। আমি এখানে শালগম আর পেঁয়াজ কলির যে সবজিটা আছে সেটা লাল লাল করে একদম ভাজা ভাজা করে একটা সবজি রান্না করেছি। আর চিংড়ি মাছ ভুনা করেছি। আর একজন চিংড়ি মাছ খাবেন না, ওনার অ্যালার্জির সমস্যা, তার জন্য একটা ডিম ভুনা করে নিয়েছি। আর সবজিতে ঝাল বেশি বেশি হওয়ার কারণে কিন্তু এই ডালটুকু রান্না করেছি, যে সবজি খেতে পারবে না সে এই ডাল খাবে। তো এখন বিকালের জন্য নাস্তা বানাবো। তো নাস্তায় কিছু চিকেন ডোনাট ভেজে নেব। আসলে এই ডোনাটগুলো কিন্তু আমি ইফতারিতে খাওয়ার জন্য বানিয়ে ফ্রোজেন করেছিলাম, কিন্তু অনেক ধরনের খাবার ফ্রোজেন করাতে সবগুলো আইটেম কিন্তু আমার রোজার মধ্যে খাওয়া হয়নি। তো এই কিছু চিকেন ডোনাট আর কিছু চিকেন কাবাব কিন্তু থেকে গেছে, সেগুলোকে আমি এখন সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য ভেজে নিয়েছি। চিকেন ডোনাট কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, আর ডোনাটগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এভাবে ফ্রোজেন আইটেম বানিয়ে রাখলে হঠাৎ বাসায় মেহমান আসলে অথবা বাচ্চাদের আবদার পূরণ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি 2 ব্যাচ করে সবগুলো চিকেন ডোনাট কিন্তু ভেজে নিয়েছি, আর একটা ভেঙে আমার আপুদের সাথে একটু শেয়ার করছি যে এটা কতটা সুন্দর হয়েছে। এখন থেকে আমি ভেবেছি এরকমের কিছু ফ্রোজেন আইটেম করে রাখবো, এতে করে বাচ্চাদের টিফিন দিতেও আমার কিন্তু সহজ হবে, আর হঠাৎ মেহমানদের দিতেও আমার অনেক কাজে দেবে। তো আমি যে কালিজিরাগুলোকে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, আর সেগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। আর এর ভিতরে অনেকটা পরিমাণ সাদা সাদা এগুলো কী যেন থেকে গেছে, এগুলো আমি আর বাছতে পারিনি, এগুলো বাছতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি এখন এই কালো জিরাগুলোকে কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। এই লবণটা কিন্তু আমি একটু কড়াইতে টেলে নিয়েছি, কাঁচা লবণ দিলে আবার পানি ছেড়ে দিতে পারে সেই জন্য। আর দিয়ে দেবো এখানে মরিচ। আপনারা যদি কেউ বানান মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে। আর এখন এটাকে আমি এই যে পাউডার বানিয়ে রাখলাম, আমি এই পাউডার ফর্মে এটাকে রেখে দেবো, এটাকে কিন্তু আর ভর্তা বানাবো না। আর এরকম করে যদি বানিয়ে রাখা যায় এটা নির্দ্বিধায় 1 মাস 2 মাস রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা এরকমের কালো জিরার গুঁড়া বানিয়ে রাখলে 1 চামচ কালো জিরার গুঁড়া দিয়ে নিমেষেই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর কালো জিরা খাওয়া যে কত উপকার সেটা তো আমরা সবাই জানি। মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। আমি কিন্তু এভাবেই সবসময় বানিয়ে রাখি। এই যে 1 জার বানিয়ে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে, আজকে আবার আমি কিন্তু বানিয়ে নিলাম। এটাতে আমার আবার বেশ অনেকটা দিন চলে যাবে, তারপরে শেষ হয়ে গেলে আমি কিন্তু আবার বানিয়ে নেব। আপনারা যারা কালো জিরা লাভার আছেন তারা কিন্তু চাইলে এভাবে কালো জিরার পাউডার করে রাখতে পারেন, এতে করে যখন তখন কালো জিরা ভর্তা খেতে মন চাইলে এটা কিন্তু খুব সহজেই খেয়ে নেওয়া যাবে। আমার কালো জিরা ভর্তা বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।